অস্থিসন্ধি পড়ি তাহলে। হেডলাইন দিয়ে লেখেন অস্থিসন্ধি। দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে। দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে। মানে একের অধিক হাড় একসাথে যে জায়গায় যুক্ত হয় তাকে অস্থিসন্ধি বলে। তাহলে অস্থিসন্ধি বিভিন্ন রকম হতে পারে। দেখেন যে অস্থিসন্ধিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আমরা উপরে ক্লাসে আরও করব। আমাদের এখানে মেইনলি সাইনোভিয়াল অস্থিসন্ধি নিয়ে আলোচনা আছে। তাই অস্থিসন্ধিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। চলন বা সঞ্চালনের উপর ভিত্তি করে তিন ধরনের। অস্থিসন্ধি চলন বা সঞ্চালনের উপর ভিত্তি করে তিন ধরনের। নিশ্চল অস্থিসন্ধি। এক নম্বর হলো নিশ্চল অস্থিসন্ধি। এর আগে কি বলছেন? এর আগে বলছি যে অস্থিসন্ধিকে বিভিন্নভাবে ভাগ করা যায়। চলন বা সঞ্চালনের উপর ভিত্তি করে তিন ধরনের। চলন বা সঞ্চালন এর উপর ভিত্তি করে অস্থিসন্ধি তিন ধরনের। চলন বা সঞ্চালনের উপর ভিত্তি করে কয় ধরনের? তিন ধরনের অস্থিসন্ধি। মানে কিভাবে তারা মুভমেন্ট করতে পারে। কিছু কিছু অস্থিসন্ধি আছে এগুলা খুব ইজিলি মুভমেন্ট করানো যায়। আমরা যখন বল করি না, বল করলে কী হয়, হাত পুরা 360 ডিগ্রি ঘুরতে পারে, তাহলে এগুলো হবে পূর্ণ সচল। আবার আমাদের এলবো জয়েন্ট যেটা আছে শুধুমাত্র একদিকে বাঁকানো যায়, তাই না? এরকম সোজা করে আবার উল্টা দিকে বাঁকানো যায় না, তাহলে এটা শুধুমাত্র একদিকে বাঁকানো যায়। আবার কিছু কিছু অস্থিসন্ধি আছে স্লাইটলি মুভেবল, মানে ঈষৎ সঞ্চালনশীল। যেমন আমাদের মেরুদণ্ডের হাড়, মেরুদণ্ড সোজা হওয়া যায়, বাঁকা করা যায়, বাট একেবারে একদম বেঁকে যায় না। স্লাইটলি মুভেবল, আরটা ফ্রিলি মুভেবল, আরটা ইমোবাইল। তাহলে এক নম্বর লেখেন যে ঈষৎ সচল যে অস্থিসন্ধিগুলা, এক নম্বর লেখেন ঈষৎ সচল। এক নম্বর হলো ঈষৎ সচল। ঈষৎ বুঝেন তো, দীর্ঘই মূর্ধন্য সখণ্ডোত্তর, ঈষৎ সচল অস্থিসন্ধি। উদাহরণ লেখেন মেরুদণ্ডের অস্থিসন্ধিগুলা। উদাহরণ লেখেন মেরুদণ্ডের অস্থিসন্ধি। মেরুদণ্ডের যে আমাদের অস্থিসন্ধিগুলো আছে এগুলা স্লাইটলি মুভমেন্ট করানো যায়। মেরুদণ্ড বাঁকা করা যায়, একটু সোজা করা যায়। একেবারে বেঁকে কি হয়ে যায়, ফুটবলের মতো গোল হয় না কিন্তু। তাহলে যেগুলো এগুলো করতে পারলে একেবারে ফুটবলের মতো গোল হবে না। ওদের হয়তো বা কিছু জেনেটিক্যাল ডিজিজ আছে। এই ডিজিজের ক্ষেত্রে মানে কোলাজেন ফাইবার বেশি হয় শরীরের মধ্যে, মানে হাড়ের তুলনায় ফাইবার বেশি, যার জন্য ওদের ফ্লেক্সিবিলিটি বেশি। এই সকল কিছু ডিজিজ আছে। ওই ডিজিজের ক্ষেত্রে এটা জিনগত ডিজিজ। তাহলে মেরুদণ্ডের অস্থিসন্ধি কী বললাম? মেরুদণ্ডে ঈষৎ সচল এর উদাহরণ হলো মেরুদণ্ডের অস্থিসন্ধিগুলা একটু মুভমেন্ট করানো যায়। দুই নম্বরে লেখেন পূর্ণ সচল অস্থিসন্ধি। পূর্ণ সচল বুঝেন তো? পূর্ণ সচল মানে একেবারে সম্পূর্ণভাবে আমরা এদেরকে মুভমেন্ট করতে পারবো। দুই নম্বর হলো পূর্ণ সচল অস্থিসন্ধি। এক নম্বর হলো ঈষৎ সচল, দুই নম্বরে পূর্ণ সচল। পূর্ণ সচলের মধ্যে লেখেন উদাহরণ, লেখেন পূর্ণ সচলের উদাহরণের মধ্যে লেখেন বল ও কোটর সন্ধি। মানে পূর্ণ সচলের গোলার মধ্যে পূর্ণ সচলকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি। যে সকল অস্থিসন্ধিগুলো খুব ফ্রিলি মুভমেন্ট করানো যায় এদেরকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। তাহলে এক নম্বর হলো পূর্ণ সচল যেটা লিখলেন, এর মধ্যে আবার টাইপ আছে। এক নম্বরে কি ছিল? ঈষৎ সচল, তাই না? তুমি করো ওইটা, তুমি চাপাই দাও, তারপর আমি আসছি। সমস্যা। এক নম্বর হলো অস্থিসন্ধিগুলোকে কয়ভাবে ভাগ করছি আমরা? বিভিন্নভাবে ভাগ করছি। দেখা যাবে না? এই বোর্ড দেখা যায়? অ্যাঙ্গেলটা উল্টা হয়েছে। আচ্ছা দেখাও, লেখা তো বোঝা যাবে।
তাহলে আমরা অস্থি সন্ধিকে বিভিন্নভাবে ভাগ করছি। একটা হলো ঈষৎ সচল, ঈষৎ সচল মানে যেগুলোকে আংশিকভাবে মুভমেন্ট করা যায়, আংশিকভাবে সঞ্চালনশীল। ঈষৎ সচল মানে আংশিকভাবে সঞ্চালনশীল। এগুলোর উদাহরণের মধ্যে কি লিখছিলাম? আমাদের মেরুদণ্ডের যে অস্থি সন্ধি আছে এগুলা ঈষৎ সচল, মেরুদণ্ডের অস্থি সন্ধি এটা হবে ঈষৎ সচল। আর পূর্ণ সচলের মধ্যে কারা আছে? পূর্ণ সচলগুলো আমরা অনেক ধরনের হয়। পূর্ণ সচলকে বিভিন্নভাবে ভাগ করতে পারি। কিন্তু বল এবং কঠোর টাইপ, বল ও এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে এমসিকিউ হিসেবে। কঠোর অস্থি সন্ধি, বল ও কঠোর অস্থি সন্ধি এটা সম্পূর্ণভাবে, এটা কোথায় আছে? এটা হলো আমাদের শোল্ডার জয়েন্ট। শোল্ডার জয়েন্ট হচ্ছে এটা আমাদের হিউমেরাস থাকে। এই হাড়ের নাম কি? এই হাতের এই হাড়ের নাম কি? হাতের হাড়ের নাম হইল হিউমেরাস। হিউমেরাসের সাথে আমাদের স্ক্যাপুলা, এই যে এখানে একটা হাড় আছে এটার নাম কি? স্ক্যাপুলা। নাম কি? স্ক্যাপুলা। এটা জানলে ভালো। এর মধ্যে মানে স্ক্যাপুলা যেটা, এই স্ক্যাপুলাটার সাথে হিউমেরাসটা এরকম করে ঢুকে যায়, ঢুকে কি এখানে এক ধরনের জয়েন্ট তৈরি করে। এটাকে বলা হয়, এটাকে কি বলে? পূর্ণ সচল, একদম মুভমেন্ট করানো যাবে। এদেরকে আমরা পূর্ণ সম্পূর্ণভাবে মুভমেন্ট করতে পারি, এটাকে বলা হয় পূর্ণ সচল। তাহলে বল এবং কঠোর অস্থি সন্ধি আমাদের কি বলে? শোল্ডারের বাংলা কি? স্কন্ধ সন্ধি। স্কন্ধ, বল এবং কাঁধ এবং উরু সন্ধি, কাঁধ ও উরু সন্ধি। হ্যাঁ, তাহলে আমরা অস্থি সন্ধিকে বিভিন্নভাবে ভাগ করতে পারি। ঈষৎ সচল তো গেল, একটাই আছে মেরুদণ্ডের অস্থি সন্ধি। পূর্ণ সচলের মধ্যে আবার কয়েকটা আছে। পূর্ণ সচলের মধ্যে বল এবং কঠোর টাইপ অফ সন্ধি আছে, যেটা আমাদের কাঁধের মধ্যে আছে, আমাদের শোল্ডার জয়েন্ট। এটা এই জয়েন্টটা কেমন হয়? এই জয়েন্টটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে ঘুরাতে পারি, একদম 360 ডিগ্রি ঘোরানো যায়। তাহলে এই সন্ধিটা হবে আমাদের কোন ধরনের সন্ধি? এটা পূর্ণ সচল এবং বল এবং কঠোর টাইপ অফ সন্ধি। কথা বুঝছেন না? একটা হচ্ছে পূর্ণ সচল, সম্পূর্ণভাবে মুভমেন্ট করা যায়, এবং এটা হলো এর হিউমেরাসের যে মাথাটা, এই মাথাটা থাকে হচ্ছে বলের মতো। আর কঠোর বুঝেন তো, সকেট। সকেট মানে এই মাথাটা যার সাথে লাগানো থাকবে, এই মাথাটা লাগানোর সাথে কার সাথে? এটা থাকে স্ক্যাপুলার সাথে। স্ক্যাপুলা, আমাদের এখানে একটা হাড় আছে, এই হাড়ের নাম কি? স্ক্যাপুলা। তো এদের মধ্যে যে সন্ধি হয় এটা হয় পূর্ণ সচল। আর আছে উরুসন্ধি। উরুসন্ধি বুঝেন তো? উরুসন্ধি হচ্ছে আমাদের যে পায়ের যে হাড়টা আছে, পায়ের যে হাড়, থায়ের যে হাড়টা, এটাকে বলা ফিমার। নাম কি? ফিমার। তো ফিমারের মাথা এবং আমাদের এখানে হিপ বোন আছে, মানে যে হাড়ের উপর আমরা বসে আছি, এটাকে বলা হিপ বোন। এই ফিমারের মাথা এবং হিপের যে এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রের মধ্যে মাথাটা ঢুকে যায়। বইটা বাই করেন, বই আছে তো না? কারো কাছে বই নেই? গুড, আছে। হ্যাঁ, বইটা বাই করেন। সে বলছিল স্যারকে বই না দিতে, স্যার বই দিলে হারাই আমার একটা মাত্র বই। একটা মাত্র বই? আমি বই পাবো হারাই গেলে স্কুলে বলার এরকম বই দিয়ে দেবো। স্কুল দিয়ে নিতে আমার ভালো লাগে না। আচ্ছা, এই যে এখানে যে হাড়টা আছে দেখেন, এই পায়ের হাড়টাকে কি বলে? এই হাড়ের নাম কি? এটাকে বলে ফিমার। নাম কি? ফিমার। এই ফিমারের যে মাথাটা দেখা যাইতেছে না, এই মাথাটা, আর এই যে আমাদের এখানকার যে হাড়গুলো আছে, এই হাড়টার নাম কি? এটাকে বলা হিপ বোন। নাম কি? এই হিপ বোনের এখানে একটা ছিদ্র আছে, আর এই ফিমারের মাথা এখানে একটা গোল স্ট্রাকচার আছে। সুন্দরীতে একটা আলাদা ছবি আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটার মাথা আর হিপ বোনের ওইখানে, এটাকে বলে অ্যাসিটাবুলাম, ওই ছিদ্রের ওইখানে গিয়ে একটা জয়েন্ট তৈরি করে, এটাকে বলা হয়, এটাকে কি বলে? বল এবং কঠোর টাইপ অফ সন্ধি। কী ধরনের সন্ধি? বল এবং কঠোর। এর মাথাটা হলো বলের মতো, আর ওইখানে যে ছিদ্রটা হলো গর্তের মতো। কঠোর, কঠোর মানে গর্ত। তাহলে এই ধরনের সন্ধিকে বলা হয় বল এবং সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এদেরকে বলা হয় বল এবং
কোটর ধরনের অস্থিসন্ধি। আবার আমাদের এখানে হাতের এখানে আছে, এখানে হিউমেরাস যে আছে, হাত হিউমেরাস, এই হিউমেরাসের যে মাথা তার সাথে স্ক্যাপুলা কানেকশন থাকে। স্ক্যাপুলা হইলো এই যেটা আমাদের যে এখানে যে হাড় আছে একটা, এই যে এখানে যে কি বলে, এটা কি বলে, স্ক্যাপুলা। বাংলা কি বলে এখানে? আমাদের এখানে বলে কিসের হাড় জানো এটা? ভুলে গেছি। এটাকে বলে খাপড়া, বলে খাপড়া, খাপড়া। আমাদের এখানে বলে খাপড়া। এই যে এখানে বড় একটা হাড় আছে, এই হাড়ের মাথায় একটা ছিদ্র আছে, ওই ছিদ্রের সাথে এর মাথাটা যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে যে জয়েন্ট তৈরি করে তাকে, এটা অনেকটা ওর মাথাটা গোল থাকে, আর ওইখানে যে যার সাথে যুক্ত হবে সেটা কেমন থাকে, সেটা হবে ছিদ্র আছে ওইখানে একটা, মানে গর্ত আছে। তাহলে এই ধরনের এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, এই ধরনের জয়েন্ট হলো বল এবং সোকট কোটো টাইপের মতো এক ধরনের ফ্রিলি মুভেবল বা সম্পূর্ণ মুক্ত, কি বললাম বাংলায়, পূর্ণ সচল অস্থিসন্ধি। নাম কি? পূর্ণ সচল অস্থিসন্ধি। তাহলে বল এবং কোটো টাইপ অস্থিসন্ধির উদাহরণ কি আসবে? কাঁধের এবং পুরুর অস্থিসন্ধি হইল বল এবং কোটো টাইপ অফ অস্থিসন্ধি। এটা ছোট, একদম ছোট। এই বোঝা গেছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের হিঞ্জ। বইয়ের মধ্যে যে দুইটা আছে আমি সেই দুইটাই আলোচনা করবো, বাকিটা আলোচনা করবো। তাহলে হিঞ্জ বা কবজা সন্ধি, হিঞ্জ বা কবজা। হিঞ্জ বা কবজা। আচ্ছা, দরজাটা কেমন? দরজাগুলো কেমন হয়? দরজার মতো। দরজাগুলো দেখবেন যে শুধু এই দরজাটা শুধু ভেতরের দিকে বের করা যাবে, তাই না? সে শুধু এই দিকে খুলবে, একদম বাইরের দিকে কি বের করতে পারবো না। দ্যাট মিনস যে সকল অস্থিসন্ধিগুলো শুধু একমুখী, একদিকে মুভমেন্ট করে, তাদেরকে বলা হয় হিঞ্জ টাইপ অফ বা কবজা সন্ধি বলে। যেমন আমাদের এই যে হাতের কনুইয়ের, এটার নাম কি? এলবো, বা এটা কনুই, এটার কি বলে? কনুই সন্ধি। এই কনুই সন্ধিগুলো শুধু এই দিকে মুভমেন্ট করতে পারতিস, তাহলে শুধুমাত্র এই দিকে মুভমেন্ট করানো যায়। তাহলে এই সকল সন্ধিকে বলা হয় কি সন্ধি? কবজা সন্ধি। উদাহরণ লেখেন, হাতের কনুই এবং হাঁটু, হাতের কনুই সন্ধি, কনুই ও হাঁটু সন্ধি, পায়ের হাঁটু সন্ধি, পায়ের হাঁটু সন্ধি। এই কি কি সন্ধি বলছি দেখেন তো, দেখা যায় কিনা? না, আপনাকে দেখা যায় না। আমাকে দেখা যায় না, লেখাগুলো দেখা যায়। এটা দেখা যাচ্ছে, লেখা যাচ্ছে, দেখা যায়। হ্যাঁ, দেখা যাইতেছে। তাহলে আমাদের পূর্ণ সচলগুলো কারা কারা আছে? ইলি বলেন। আরে বাপ রে, ইলি একটা কোম্পানি, যে কোম্পানি সর্বপ্রথম ইনসুলিন বাজারজাত করছে, ইনসুলিন সর্বপ্রথম তৈরি করছে তারা, ইলি। আচ্ছা, হিঞ্জ এবং কবজা সন্ধি, হিঞ্জ অথবা কবজা সন্ধি, হাতের কনুই যে সন্ধিটা এবং পায়ের যে হাঁটুর সন্ধি, আমাদের যে এই হাঁটুগুলো একদম সোজা করলাম, যখন সোজা করে কি আর বাঁকান যায়? উল্টা করা যায়? এক পাশে শুধুমাত্র মুভমেন্ট করা যায়। তাহলে যে সকল সন্ধিগুলো কি হয়, শুধু একদিকে মুভমেন্ট করে, তাদেরকে কি বলে? তাদেরকে কি বলে? স্ট্রোক করছে। আরে স্যার, এইখানে বা এইখানে রেখে দাও। ধন্যবাদ। ইলিলিলি দেখা যায় না। দেখা যায় না? কি না, দেখা যায় না, ওই লোক উপরে গুলো দেখা যায় না। কেন? এগুলো তো বৃষ্টি না, এগুলো কেমন জানি মজা আছে। আমার ভাইয়ের খাওয়া না। তাহলে আমরা কি বলছি? তাহলে কি সন্ধি বললাম? ঈষৎ সচল,
যেগুলোকে স্লাইটলি মুভমেন্ট করানো যায়, মেরুদণ্ডের অস্থি সন্ধি। এখনই মুখস্থ করে ফেলেন, আমি জিজ্ঞেস করব। পূর্ণ সচল কারা কারা আছে যেগুলোকে সম্পূর্ণভাবে মুভমেন্ট করানো যায়, তাদেরকে পূর্ণ সচল বলে। এই পূর্ণ সচলগুলোকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। বইয়ের মধ্যে দুইটা আছে, একটা বল এবং কোটো টাইপ অফ অস্থি সন্ধি, আর একটা হিঞ্জ বা কবজা সন্ধি। আমাদের এই হিঞ্জ হাতের কনুই এবং পায়ের হাঁটুর সন্ধিগুলো হচ্ছে কবজা সন্ধি বা হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, আরও অনেকগুলো আছে যদিও। তারপর লেখেন নিশ্চল, এই পূর্ণ সচল গেল, তারপর লেখেন নিশ্চল, যেগুলো নড়েই না। তাহলে বস ছয় ছয় ল। নিশ্চল অস্থি সন্ধি কারা আছে বলেন তো? যদিও এদের মাঝখানে সন্ধি আছে কিন্তু দে আর নট মুভেবল। একটা বলেন তো এক্সাম্পল। নাক। মাহিনুর সুলতানা। হ্যাঁ, নিশ্চল অস্থি সন্ধি কোথায় থাকতে পারে? মাথায়। গুড। দ্যাট মিনস আমাদের ক্রেনিয়াম যে আছে, আমাদের যে মাথার যে হাড় আছে, এই হাড়ের নাম কি? ফ্রন্টাল। সামনে যে কপাল যেটা তৈরি হয় এটাকে বলে ফ্রন্টাল। দুই পাশে দুইটা হাড় আছে, নাম হচ্ছে প্যারাইটাল। তো এই ফ্রন্টাল আর দুই পাশে প্যারাইটাল, এই সকল জায়গার মধ্যে সুজার টাইপ অফ জয়েন্ট আছে। সুজা মানে কি? এটা হলো একটা হাড়, এটা একটা হাড়। তো এর মধ্যে খাঁজ আছে, এর মধ্যে খাঁজ আছে, এই খাঁজের ভেতরে এই খাঁজটা ঢুকে যেয়ে ফিক্স হয়ে যায়। মানে এই জয়েন্টগুলোকে আমরা ছড়াইতে পারবো যখন আমাদের বিভিন্ন ব্রেনের মধ্যে যদি কোনো আঘাত হয়, রক্তক্ষরণ হয়, তখন আমরা কিন্তু এই হাড়গুলোকে সরে সেখান থেকে অপারেশন করে আমরা রক্ত বের করে নিয়ে আসি। তাহলে এটা হবে ওই ধরনের। ওইখানে কিন্তু জয়েন্ট ছিল বিধায় একেবারে কিন্তু ইনটেক না। আমাদের জন্মের সময় অথবা জন্মের আগে এই সকল জয়েন্টগুলো লাগানো থাকে না। মানে ব্রেইনের যে জয়েন্টগুলো, মানে আমাদের যে হাড় স্কাল যেটা আছে এখানে, এই স্কালের যে হাড়গুলা, এগুলো কিন্তু লাগানো থাকে না, যাতে ডেলিভারির সময় কী হতে পারে, যদি কোনো অবস্ট্রাকশন হয় তাহলে এই হাড়গুলো একটা হাড় উপরে আরেকটা উঠে যায়, অথবা একটার ভিতরে আরেকটা ঢুকে যায়। মানে একেবারে হয় না, বাট ওভারল্যাপ করে। এটাকে বলে মোল্টিং। তো মোল্টিং হতে পারে যাতে কি হয়, তাদের অবস্ট্রাকশন না হয়। ডেলিভারি টাইমে এই জিনিসগুলো হয়। সৃষ্টিকর্তা আমাদের জানে যে এই বাচ্চাটা যখন পৃথিবীতে আসবে তখন সে নিউট্রিশন তার প্রাপ্ত হবে, নিউট্রিশন হয়ে ব্রেনের মধ্যে সাবসিডিয়ারি কিছু সাবস্টেন্স তৈরি হবে, ব্রেন বড় হবে। নিউরনের সংখ্যা বাড়ে না, বাট তার যে এক্সেসরি যে কোষগুলো আছে, এখানে চর্বি জমে আমূল কথা হলে ব্রেন বড় হবে। যদি চিন্তা করেন ফিক্স হয়ে থাকতো আগে থেকে, জন্মের আগে ফিক্স হয়ে থাকতো, তাহলে ব্রেন কি বড় হইতে পারতো? এই জন্য এই জয়েন্টগুলোকে কী করে দিচ্ছে, জয়েন্টগুলো লাগানো থাকে না। এবং এখানে কি থাকে, ছোটো বাচ্চাদের তখন দিচ্ছে, মাথায় হাত দিচ্ছে, তখন নরম থাকে না। এই যে এখানে কি থাকে, এখানে হচ্ছে পাতলা চামড়া থাকে। হ্যাঁ, ল্যামডয়েড সুচার, এখানে থাকে ছোট ছোট এই হাড়গুলো, বিশেষ করে ফ্রন্টাল, দুই পাশের প্যারাইটাল, এই দুই হাড়ের মাঝখান বরাবর কি থাকে, এই যে জাংশন, এই জাংশনের মধ্যে কি থাকে, একটু এখানে ফাঁকা জায়গা থাকে, একেবারে ফাঁকা জায়গা থাকে, নরম। আবার পেছনের দিকে এখানে ফাঁকা জায়গা থাকে, এটা অক্সিপিটাল আর দুই পাশে প্যারাইটাল, এর মাঝখানে এই যেখানে জাংশন থাকে। আমার জাংশনটা এখন আর নাই, সব দেখে থাকা উচিত ছিল। ছোট বাচ্চাদের ক্ষেত্রে এরকম থাকে। তাহলে এই ধরনের জয়েন্ট হচ্ছে, এটা কোন ধরনের জয়েন্ট? এগুলা তারা হচ্ছে নিশ্চল অস্থি সন্ধি। এখন হেডলাইন দিয়ে লেখেন সাইনোভিয়াল অস্থি সন্ধি, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। নিশ্চলের মধ্যে উদাহরণ নাই। নিশ্চলের মধ্যে উদাহরণ বললাম, এই যে লেখেন করটির অস্থি সন্ধি। নিশ্চলের মধ্যে লেখেন করটিকার অস্থি সন্ধি। করটিকার অস্থি সন্ধি। করটিকা কোনটা? মাথার খুলির মধ্যে যে হাড়গুলো আছে, এদের মধ্যে এই একটা হাড়ের সাথে থাকে, সুচার টাইপ অফ জয়েন্ট। ক্লাস 9-এর এক ছেলে আছে জিলা স্কুলে, ও মনে হয় পড়ে গিয়ে কোথাও ব্যথা পাইছে এবং ওর এই পুরো হাড়িটা সরে ভেতর থেকে হিমোরেজ বের করছে। এবং এখন বোঝা যায় যে এখানে এই পুরা এই প্যারাইটাল হাড় যেটা ছিল, প্যারাইটাল হাড় এটা সরাই ফেলছিল এবং এখানে স্কার মার্কাস, এখানে এই সকল জায়গা এখান থেকে করছে না, ইনসিশন দিয়ে তার হাড়টা বের করে ফেলছে, ওই জায়গায় এখনো বোঝা যায়। এবং সামনের যে হাড়টা, এই হাড়টা এখনও মানে একটু উঁচু নিচু আছে। যাই হোক, মানে এখানে জয়েন্ট ছিল বিধায় এটা কিন্তু হয়েছে। তাহলে কি বললাম, এক্সাম্পল কি বলছি, করটিকার অস্থি সন্ধি শেষ। তারপর লেখেন হেডলাইন দিয়ে লেখেন সাইনোভিয়াল অস্থি সন্ধি, পরীক্ষায় আসবে, স্টার বানান দুইটা। কি সাইনোভিয়াল অস্থি সন্ধি কাকে বলে?
সাইনোভিয়াল অস্থিসন্ধি। দেখেন সাইনোভিয়াল অস্থিসন্ধি বলতে সেই সকল অস্থিসন্ধি বোঝায়, সাইনোভিয়াল অস্থিসন্ধি বলতে সেই সব অস্থিসন্ধি বোঝায় যেখানে সাইনোভিয়াল ফ্লুইড নামক তরল পদার্থ থাকে, যেখানে সাইনোভিয়াল ফ্লুইড নামক তরল পদার্থ থাকে। গরু কাটতে দেখছেন কে? গরু যখন চামড়া কাটে এবং চামড়া কাটার পর জয়েন্টের মধ্যে যখন খোঁচা দেয় তখন ভেতর থেকে এক ধরনের লিকুইড বেরোয় না? লিকুইড কিন্তু বেরোয়, ভেতর থেকে এক ধরনের তরল পদার্থ বের হয়, বলে যে এটা ক্যালসিয়াম বেড়ে গেছে, কিন্তু এটা আসলে ক্যালসিয়াম না, এটা কি এক ধরনের ফ্লুইড, নাম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। মানে লেখেন যে বলতে সেই সব অস্থিসন্ধিকে বোঝায় যেখানে সাইনোভিয়াল ফ্লুইড নামক তরল পদার্থ থাকে, যেখানে সাইনোভিয়াল ফ্লুইড নামক তরল পদার্থ থাকে এবং অস্থিসন্ধিটি সাইনোভিয়াল মেমব্রেন এবং অস্থিসন্ধিটি সাইনোভিয়াল মেমব্রেন অস্থিসন্ধিটি সাইনোভিয়াল মেমব্রেন এবং ফাইব্রাস ক্যাপসুল দ্বারা আবৃত থাকে। অস্থিসন্ধিটি সাইনোভিয়াল মেমব্রেন এবং ফাইব্রাস ক্যাপসুল দ্বারা আবৃত থাকে। মানে যে সকল জয়েন্টের মধ্যে, মূল কথা হইল যে সকল জয়েন্টের মধ্যে একটা ফ্লুইড থাকে, ফ্লুইডের নাম কি? সাইনোভিয়াল ফ্লুইড। এই ফ্লুইড কেন সৃষ্টিকর্তা এটা কেন দিছে? মানে যত মুভেবল জয়েন্ট আছে সব জয়েন্টের মধ্যে এই সকল ফ্লুইড আছে, যত মানে সঞ্চারণশীল অস্থি আছে সব অস্থির মধ্যে এক ধরনের ফ্লুইড আছে, ফ্লুইডের নাম কি? সাইনোভিয়াল ফ্লুইড বলে। এবং এই সাইনোভিয়াল ফ্লুইড থাকে বিধায়, চিন্তা করেন এই যেখানে একটা হাড় আর একটা হাড়ের সাথে ঘর্ষণ লাগতেছে কন্টিনিউয়াস, কিন্তু ক্যাট শব্দ করে, শব্দ হচ্ছে না। কেন হচ্ছে না? এখানে দুইটা কারণে হইতেছে না। এক নম্বর কারণ হলো এদের মধ্যে এক ধরনের ফ্লুইড থাকে, ফ্লুইডের নাম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড, যেটা লুব্রিকেটিং সাবস্টেন্স হিসেবে কাজ করে, মানে পিচ্ছিলকারক পদার্থ হিসেবে কাজ করে। আর সেকেন্ড হইল যে আমাদের এখানে এই দুইটা হাড়ের মাঝখানে, মানে একটা হাড়ের মাথা আর একটা হাড়ের যে মাথা, এই দুই মাথার মধ্যে কার্টিলেজ লাগানো থাকে। কি লাগানো থাকে? কার্টিলেজ বা তরুণাস্থি যুক্ত থাকে, যার জন্য আমরা জানি তরুণাস্থিগুলো কেমন হয়? স্থিতিস্থাপক হয়। তো এর মধ্যে ফ্রিকশনগুলো ওইরকম করে হয় না, যার জন্য আমাদের হাড়গুলো ওইরকম ক্ষয় হয় না। চিন্তা করেন দৌড়াইতেছে, কত বেশি পরিমাণে দৌড়ায়, কিন্তু হাড়গুলো কি ক্ষয় হয়? ক্ষয় হয় না, কারণ তার মধ্যে ফ্লুইড আছে এবং কি আছে? কার্টিলেজ আছে, তরুণাস্থি আছে। আচ্ছা, তাহলে লেখেন সাইনোভিয়াল সন্ধির বিভিন্ন অংশ, পরীক্ষা কিন্তু আসবে। এগুলো যদিও 9-10-এর জন্য অত বেশি পড়ে না, কিন্তু আমাদের অ্যানাটমিতে এগুলো খুব ছিল, পরীক্ষা খুব আসতো। সাইনোভিয়াল অস্থির বিভিন্ন অংশ, মানে সাইনোভিয়াল অস্থির 3টি অংশ থাকে। এই সাইনোভিয়াল অস্থির কয়টা অংশ থাকে? 3টা। এক নম্বর লেখেন ক্যাপসুল। সাইনোভিয়াল অস্থির 3টা অংশ আছে। এক নম্বর হলো ক্যাপসুল, দুই নম্বর হচ্ছে তরুণাস্থি। এক নম্বর থাকবে ক্যাপসুল, দুই নম্বরে তরুণাস্থি, 3 নম্বর হচ্ছে সাইনোভিয়াল তরল পদার্থ বা সাইনোভিয়াল ফ্লুইড অস্থি। তাহলে কি থাকবো? ক্যাপসুল থাকবো।
ক্যাপসুল থাকবে, তারপরে সাইনোভিয়াল ফ্লুইড থাকবে, তারপরে আর তরুণাস্থি থাকবে। যেমন এটা একটা হাড়, এটা যদি একটা হাড় হয়, এটা আর একটা হাড়, এটা হলো হাড়ের মাথা। হাইসা লাভ নাই। তাহলে এখানে কি থাকবে? এখানে এর মাথায় কি লাগানো থাকবে? কার্টিলেজ। কার্টিলেজ থাকবে না? কার্টিলেজ বা তরুণাস্থি লাগানো থাকবে। মাথায় তরুণাস্থি লাগানো থাকবে। তরুণাস্থি যদি থাকে, আর এখানে এর ভেতরে কি থাকবে? ফ্লুইড থাকবে, এবং এখানে ক্যাপসুল থাকবে, চারপাশে আবরণ থাকবে। এই যে এটার সাথে এটা লাগানো যে থাকে, এটা মনে রাখবেন যে একটা হাড়ের সাথে, খুব খেয়াল করে শুনতে হবে, এটা 2014 সাল মেডিকেল পরীক্ষায় আসছে, যে একটা হাড়ের সাথে আর একটা হাড়ের যে সংযোগ হয় কিসের মাধ্যমে হয়? মানে একটা হাড়ের সাথে হাড়ের সংযোগ হয় কিসের মাধ্যমে? সেটা হবে লিগামেন্ট। নাম শুনছেন কখনো লিগামেন্ট? বলে না যে লিগামেন্ট ছিঁড়ে গেছে, শুনছি, আপনি শুনাইছেন নামটা। ফুটবল খেলতে গিয়ে বলে যে কাজ করতে গিয়ে অথবা মানে ইনজুরিতে অনেক সময় লিগামেন্ট ছিঁড়ে যায়, লিগামেন্ট ছিঁড়ে যায়। মানে আমাদের এই হাড় আর হাড়ের সাথে কিছু ফাইব্রাস কানেক্টিভ টিস্যু থাকে, মানে কিছু ইলাস্টিক ফাইবার লাগানো থাকে, যাতে কি হয়, যাতে এই দেখেন এইখানে মুভমেন্ট করতেছি, এই মুভমেন্টটা কি মানে সরে যেতেছে, হাড়গুলো কি সরে যেতেছে, সরে যাতে না যেতে পারে এর জন্য ফিক্স করে রাখে। একটা হাড় আর একটা হাড়কে কী করে রাখতে হবে? ফিক্স করতে হবে না? এই ফিক্স করার জন্য কি থাকে? অনেকগুলো পদার্থ থাকে, তার মধ্যে একটা হলো লিগামেন্ট থাকবো, এবং ফাইব্রাস, এগুলো হলো হ্যাঁ ফাইব্রাস আবরণ থাকে। ফ্লুইড এখনো লিখি নেই। আর ভেতরের দিকে সাইনোভিয়াল স্তর থাকবে। নীল যেটা আছে এটা হলো সাইনোভিয়াল মেমব্রেন। আর এখানে কি থাকবে? ফ্লুইড থাকবে। এই যে ফ্লুইডের কথা বলেন, এই ফ্লুইডগুলো এই মাঝখানে থাকবে। তাহলে এটা হচ্ছে একটা জয়েন্ট, এটা হলো একটা হাড়, এটা হলো হাড় অবশ্যই, এটা হলো তরুণাস্থি। আর সবার বাইরের দিকে থাকবো সাইনোভিয়াল স্তর, সাইনোভিয়াল মেমব্রেন, সাইনোভিয়াল মেমব্রেন, সাইনোভিয়াল মেমব্রেন। আর সবার বাইরের দিকে থাকে ফাইব্রাস টিস্যু, ফাইব্রাস স্তর। সবার বাইরে দিকে কি থাকবে? ফাইব্রাস, কালো যেটা, এটা হলো ফাইব্রাস স্তর। আর তার নিচে কি থাকবে? তার ভেতর দিকে থাকবে সাইনোভিয়াল মেমব্রেন। আর সাইনোভিয়াল মেমব্রেনের কাজ হলো সাইনোভিয়াল ফ্লুইড তৈরি করা। আর এর মাঝখানে যে ফ্লুইড থাকবে, এই ফ্লুইডের নাম কি? সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়। এই ফ্লুইডের নাম সাইনোভিয়াল ফ্লুইড। আর এই দুই হাড়ের যে মাথায় কি থাকবে? এর মাথার সাথে একটা কার্টিলেজ, ওর মাথার সাথে একটা তরুণাস্থি যুক্ত থাকবে। লেখেন সাইনোভিয়াল ফ্লুইডের কাজ। স্যার লিখতে দিবেন না? হ্যাঁ, সাইনোভিয়াল ফ্লুইডের কাজ লেখেন। আরে ছবিটা গেলাম, ছবিটা গেলাম।
যাওয়ার সময় অবশ্যই সবাই ছাতা নিয়ে যেতে হবে। ছাতা অনেকে রেখে যায়, ছাতা নিয়ে যায় যারা যারা ছাতা আনছে, ছাতা অনেকে ফেলে যায়। বই আনছি বই। হাড়, সাইনোভিয়াল মেমব্রেন, তরুণাস্থি, ফাইব্রাস, ত্বক, আর এটা থাকে। তাহলে এখানে সাইনোভিয়াল ফ্লুইডের কাজ হলো, কাজ কি? সাইনোভিয়াল ফ্লুইড আমাদের কি কাজ করে? এক নম্বর লেখেন পিচ্ছিলকারক হিসেবে কাজ করে। সাইনোভিয়াল ফ্লুইডের কাজ কি? পিচ্ছিলকারক বা লুব্রিকেটিং সাবস্টেন্স বা পিচ্ছিলকারক লেখেন। তাহলে এখানে কি থাকে? এই ফ্লুইডের মধ্যে কি থাকে? ফ্লুইডের মধ্যে পানি থাকে, বিভিন্ন প্রোটিন থাকে, গ্লুকোজ থাকে, ক্যালসিয়ামও থাকে, থাকলো। এবং এই সকল ফ্লুইডগুলা খুবই নিউট্রিশন মানে পুষ্টিকর পদার্থ। এই সকল ফ্লুইডগুলো অনেক পুষ্টিকর পদার্থ। এর জন্য অনেক ব্যাকটেরিয়া এখানে জন্মায়, খুব বেশি পরিমাণে এখানে ব্যাকটেরিয়া জন্মে জয়েন্টগুলোকে ফুলাই ফেলতে পারে। দেখেন পিচ্ছিলকারক হিসেবে কাজ করে। এই লিলি লিলি মানে কি? পদ্ম। এই তুই অনেক এই। মানুষ ভাই। পিচ্ছিলকারক পদার্থ হিসেবে কাজ করে, পিচ্ছিলকারক হিসেবে কাজ করে। 2 নম্বর হচ্ছে পুষ্টির আধার, নিউট্রিশন দেয়। 2 নম্বর কাজ কি? পুষ্টির আধার হিসেবে কাজ করে। পুষ্টির আধার হিসেবে কাজ করে, চাপ সহ্য করে এবং ক্ষয় রোধ করে। ক্ষয় রোধ করে, চাপ সহ্য করে। ক্ষয় রোধ করবে, চাপ সহ্য করবে। আচ্ছা, তাহলে আমাদের অস্থি সন্ধি গেল। বাকি কি আছে? ও, আমাদের বিভিন্ন হাড়ের নামগুলো জানতে হবে। আসলে হাড়ের নামগুলো আগে বলা উচিত ছিল। তাহলে দেখেন যে হাতের হাড়গুলোর নাম, হাতে কি কি হাড় আছে লেখেন। হাতের হাড়গুলোর নাম, হাড়ের নাম, এগুলো আসলে ফার্স্টে লেখা উচিত ছিল, একদম সবার ফার্স্টে। হাতের হাড়ের নাম। তাহলে 1 নম্বর লেখেন হিউমেরাস। হয় ঋষিকার রসৌ ময়কার বসন রয়কার দন্তস, হিউমেরাস। হিউমেরাস। 2 নম্বর লেখেন রেডিয়াস এবং আলনা। 2 নম্বরে কি? রেডিয়াস এবং আলনা। 2 নম্বর হলো রেডিয়াস ও আলনা। 1 নম্বর কি বললাম? হিউমেরাস। 2 নম্বরে রেডিয়াস এবং আলনা। এই 2টা মাস জানতে হবে। রেডিয়াস আলনা কই থাকে? হাত যদি মোনাজাতের মতো করে ধরি, বাইরের দিকে থাকবে রেডিয়াস, ভেতরের দিকে থাকবে আলনা। আমাদের আলনা বাসার ভেতরে থাকে না বাসার বাইরে থাকে? ভেতরে। দ্যাট মিনস দেহের ভেতর সাইডে কি থাকবো? পানি খেত মানুষ, বুড়া মানুষ, পরে খাই। বুড়া মানুষ। খান খান দাদা যান, পান খান। না না মামা বলছি। তাহলে কি বললাম? কি বলছি? তাহলে কি থাকে জানো? ও, রেডিয়াস এবং আলনা। বাইরের দিকে থাকবে হচ্ছে রেডিয়াস আর ভেতর দিকে আলনা। আলনা আমাদের কোথায় থাকে? বাসার ভিতরে থাকে। মনে রাখবেন যে দেহের ভিতর সাইডে থাকে, ভিতরের দিকে থাকে আলনা, বাইরের দিকে থাকে কোন অবস্থায়? মোনাজাত অবস্থায়। যখন এরকম হাত সোজা করে রাখবো এরকম, তখন এটা থাকবো, রেডিয়াস থাকবে বাইরের দিকে, আলনা থাকবে ভিতরের দিকে। আচ্ছা, তারপরে এখানে কবজি সন্ধিতে অনেকগুলো হাড় আছে লেখেন। তারপর লেখেন যে কবজি সন্ধির হাড়। কবজি সন্ধির হাড় 8টি। কয়টা করে থাকে? 8টা থাকে। কবজি সন্ধির হাড় কয়টা? 8টা। তাহলে এগুলোর আবার অনেকগুলো নাম আছে, এগুলো বলতে গেলে ইতিহাস হবে।
নাম লাগবে না, শুধুমাত্র কবজির হাড় কয়টা আছে এখানে? 8টা। এবং লেখেন এই সকল হাড় 2 সারিতে থাকে। এরা 8টা হাড় 2 সারিতে থাকবে। প্রত্যেক সারিতে কয়টা করে থাকবে? মাইনাস বলেন 4টা করে থাকবে। দ্যাট মিনস এইদিকে 4টা আছে হাড়, এখানে 4টা, এই বরাবর 4টা আছে, আবার এই বরাবর 4টা আছে। এখানে হাড় আছে 2 সারিতে কয়টা করে থাকে? 4টা 4টা 8টা হাড় থাকে, ছোট ছোট হাড় এগুলো। তারপর লেখেন যে এদের লেখেন এদেরকে কার্পাল হাড় বলে। এদেরকে সবাইকে কার্পাল হাড় বলে। কোনগুলাকে? এই যে কবজা সন্ধির হাড়গুলোকে কার্পাল হাড় বলে। লেখেন যে কবজা সন্ধির হাড়গুলোকে কার্পাল হাড় বলে। কয়াকার পয়রে ফাকার ল, এই হাড়গুলোর নাম কি? কার্পাল হাড়। তারপর লেখেন যে হাত কোনটা কোন তো? আমাদের পুরাটা হাত না শুধু এই যেটা হাত? এটা শুধু এতটুকু কিন্তু হাত। দিস দ্য হ্যান্ড। আর এটা হলো ফোর হ্যান্ড, আর এটা হলো আর্ম, সরি ফোর আর্ম, ফোর হ্যান্ড না, এটা হলো আর্ম, এটাকে বলা হয় আর্ম বা বাহু, এটা হচ্ছে অগ্রবাহু, এটা হলো হ্যান্ড। হ্যাঁ, হ্যান্ড তো এটাই হলো হাত, এটা হাত। এটা ভাই কোনটা? এটা হলো অগ্রবাহু, এটা হলো ফোর আর্ম, এটা হলো ফোর আর্ম। মানে এই অংশটাকে কি বলে? এই অংশটাকে কি বলে? আর্ম বলে। এই অংশটাকে কি বলে? ফোর আর্ম বলে। এটা হলো আর্ম। ভালোবাসা বেশি বেড়ে গেছে, হ্যাঁ বাসায় গিয়ে দেখায়। বাসায় গিয়ে পাই। তাহলে এটা হলো আর্ম, এটা আর্ম, এটা হলো ফোর আর্ম, আর এটা কি বলা? হ্যান্ড। তাহলে হ্যান্ডের মধ্যে কি কি হাত আছে আমাদের এখানে? দেখেন যে কার্পাল, তারপর লেখেন যে মেটাকার্পাল। তারপরের কয়টা হাড় আছে? লেখেন মেটাকার্পাল 5টি। 4 নম্বরে। হ্যাঁ, নেক্সট লেখেন যে মেটাকার্পাল হাড় কয়টা? 4টা আছে। তাহলে মেটাকার্পাল আমাদের কি করে? মেটাকার্পাল হচ্ছে আমাদের পাম তৈরি করে। পাম মানে কি? তালু। দেখেন যে এই সকল হাড় তালু তৈরি করে। তালু আমাদের মেটাকার্পাল 5টা। মেটাকার্পাল হাড়গুলো আমাদের কি করে? তালু তৈরি করে। তালু। তাহলে কার্পাল হাড় কয়টা আছে? 8টা। মেটাকার্পাল কয়টা আছে? 5টা। এই সকল মেটাকার্পালের কাজ কি? তালু। আমাদের তালুর মধ্যে যে হাড়গুলো আছে, এখানে 5টা হাড় আছে। তালুতে কয়টা হাড় আছে? 5টা। দেখেন আঙ্গুলের হাড়গুলোকে ফ্যালাঞ্জেস বলে। খোলা আছে? আঙ্গুলের হাড়কে কি বলে? ফ্যালাঞ্জেস বলে। পরীক্ষা তো না, এই ছাতাটা ফুটিয়ে রাখেন, ফুটায় ওর পেছনের দিকে রাখেন। স্যার আপনার কথা সে বুঝে নাই। আঙ্গুলের হাড়কে কি বলে? ফ্যালাঞ্জেস। ফয়জফলাকার, লয়াকার, ইয়োজয়, একার দন্তস্ব, ফ্যালাঞ্জেস। তাহলে আমাদের ফ্যালাঞ্জেস কয়টা আছে? মানে আমাদের আঙ্গুল যেই হাড়গুলো দিয়ে হচ্ছে, এখানে কয়টা আঙ্গুলের হাড় কয়টা আছে? 3টা। 1 2 3। এটা থেকে কয়টা? 3টা। এটাতে 3টা। তাহলে 3 4 12। শুধু বৃদ্ধাঙ্গুলে কয়টা আছে? 2টা। বৃদ্ধাঙ্গুলে শুধু 2টা আছে, বাকিগুলোতে 3টা করে আছে। তাহলে টোটাল কতগুলো আছে? 14টা। দেখেন ফ্যালাঞ্জেস মোট প্রতি হাতে মোট 14টি। ফ্যালাঞ্জেস প্রত্যেকটা হাতে কয়টা করে থাকে? 14টা। তোমাদের তো করে দিচ্ছি তো করতে। করে দিচ্ছি। স্কুল থেকে তো। একটা ফর্ম দিছে আমগরেও দিছে। ওর আব্বা গেলে করবো। এই যে ওরে এটা দেন। ব্রেক থাক। 14টি হাড্ডি থাকে। তাহলে কয়টা বলছিলাম আমরা? স্যার চিত্রগুলো কি শিখতে হবে? হ্যাঁ চিত্রগুলো আমি হাতেগুলো শিখতে হবে কিভাবে? হ্যাঁ, চিত্রগুলা এর হাতে হাড্ডি মধ্যে আঁকতে হবে। হাড্ডিগুলার ছবি, হ্যাঁ। না ওটা আঁকি নাই। ওটা আঁকা দরকার। এটা হলো হিউমের
হিউমেরাসের Yes. সম্পূর্ণ কঙ্কাল আকাশে লাগবে না। বাট ওই যে হাতের কঙ্কাল হ্যাঁ হাতের গুলা শিখলে ভালো, বাট এগুলা পরীক্ষায় আসবে না। তা শিখবো কেন? তুমি ডাক্তার বলে তুমি শিখো। আচ্ছা নেক্সট, তারপরে আমাদের এটা তো হাতে গেল, পায়ের হাড়ের নাম লেখেন। পায়ের অস্থি, প্রতিটা পায়ে কয়টা করে আছে জানো? প্রতিটা পায়ে কয়টা করে থাকে? 30টা। তাহলে পায়ের অস্থিগুলোর নাম লেখেন। দেখেন, মানব দেহের সবচেয়ে বড় হাড়ের নাম ফিমার। মানব দেহের সবচেয়ে বড় হাড়ের নাম কি? ফিমার। এটা কই থাকে? হাতে না থাকে না পায়ে থাকে? পায়ে থাকে। পায়ের মধ্যে সবচেয়ে বড় যে হাড়টা আমাদের থাই তৈরি করে, যেটা থাই বা উরু, এটাকে বলা হয় ফিমার। তাহলে একটা থাকবো পায়ের মধ্যে, থাকবে হচ্ছে এটা ফিমার। তারপর লেখেন যে প্যাটেলা। কোথায় থাকে? দেখেন যে হাঁটু সন্ধির সম্মুখে, হাঁটু সন্ধির প্যাটেলা কোথায় থাকে জানেন তো? আমাদের ওইখানে কি বলে? এটার বলে মালই। আমাদের এখানে বলে মালই। মানে এই যে এখানে ভালো করে লক্ষ্য করেন, এখানে গোল একটা হাড় আছে। আমাদের যে হাঁটু সন্ধি আছে, এখানে দেখবেন গোল একটা, সামনের দিকে গোল একটা হাড় আছে। এই হাড়টাকে বলা হয় প্যাটেলা। লেখেন যে এটি প্যাটেলা, লেখেন যে প্যাটেলা হাঁটু সন্ধির সম্মুখ দিকে থাকে। আমাদের হাঁটু সন্ধির কোথায় থাকে? সম্মুখ দিকে থাকে প্যাটেলা। তারপর লেখেন টিবিয়া ফিবুলা। তাহলে হাঁটু সন্ধির নিচে দুইটা হাড় থাকে, নাম কি? টিবিয়া, তার পাশে এটার নাম হচ্ছে ফিবুলা। একটা মানে কি? টিবিয়া কোনটা? মানে লেখেন যে হাঁটু সন্ধির নিচে টিবিয়া এবং ফিবুলা থাকে। আমাদের যে পায়ের যে হাড় আছে না, এই যে এখানে যেটা এটা একটা হচ্ছে টিবিয়া আর একটা ফিবুলা। মানে কথা বুঝেন নাই? বুঝেন নাই? গোড়ালি আছে না, গোড়ালি আর হাঁটু আছে না, এই দুই জায়গার মাঝখানে যে হাড় আছে, এখানে দুইটা হাড় আছে। কয়টা? দুইটা। একটা আমরা বুঝতে পারি না, একটাকে ধরা যায় না। এটা হলো মাংসের মধ্যে লাগানো থাকে, চিকন। আর আরেকটা যেটা, এটা আমরা বুঝতে পারি। এটা মানে এখানে হাত দিলে দেখবেন যে একটু লাগে, মানে হাড়ের মতো লাগে। দেখছেন নি? খেয়াল করে সবার টিবিয়া দেখবে। এটা হলো টিবিয়া, যেটা আমরা ধরতে পারি এটার কি বলে? টিবিয়া বলে। আর যেটা ধরতে পারে না সেটাকে বলে ফিবুলা। তাহলে একটা কি থাকে? টিবিয়া, আর একটা কি? ফিবুলা। তাহলে টিবিয়াটাকে আমরা ধরতে পারি, এটা টাচ করতে পারি। ফিবুলা আমরা মাংসের মধ্যে লাগানো থাকে। তাহলে লেখেন হাঁটু সন্ধি নিচে টিবিয়া এবং ফিবুলা থাকে। লেখেন টিবিয়া দেহের মধ্য অক্ষ বরাবর থাকে। টিবিয়া থাকে কোন দিকে? ভেতর দিকে না বাইরের দিকে? ভেতরের দিকে। মানে কথা বুঝেন নাই? এনে ছবি দেখে দেবো। আসলে আমার হাড় আছে, আমার কাছে ছিল, বাট হাড়টা একজনের কাছে রয়েছে। মানুষের পুরো হাড় আছে। দেখে দিন। এই যে দেখেন, এই ভদ্রলোকটা, এটা অবশ্য সে দাঁড়ায় আছে তো। এই যে দেখেন, এখানে দুইটা হাড় কিন্তু বোঝা যাচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে দুইটা হাড় আছে, একটা টিবিয়া আর একটা ফিবুলা। এখানে দুইটা হাড় আছে, চিকন একটা হাড় আছে, ওটা ফিবুলা। আর মোটা যে হাড়টা, এটার নাম কি? টিবিয়া। তাহলে একটা হলো টিবিয়া আর একটা ফিবুলা। তাহলে লেখেন যে পায়ের গোড়ালিতে মানে দেহের মধ্য অক্ষ বরাবর থাকে। টিবিয়া দেহের মধ্য অক্ষ বরাবর থাকে। আর ফিবুলা কোন দিকে থাকে? ফিবুলা
একটু বাইরের দিকে থাকে, ল্যাটারালি। কথা বুঝছেন না? এটা মানে ছবিটা আঁকাইতে গেলে তো ঝামেলা হবে। তারপর লেখেন যে গোড়ালিতে, পায়ের গোড়ালিতে, মানে পায়ের গোড়ালির হাড়গুলোকে টার্সাল অস্থি বলে। টার্সাল, টয়াকার দন্তের শয়রে ফাকার ল। পায়ের গোড়ালির হাড়গুলোর নাম কি? টার্সাল। নাম কি? পায়ের গোড়ালির হাড়গুলোর নাম কি? টার্সাল, টয়াকার দন্তের শয়রে ফাকার ল। টার্সাল অস্থি বলে। পায়ের গোড়ালির হাড়গুলোকে কি বলে? টার্সাল। তারপর লেখেন যে টার্সাল হাড় বলে। লেখেন যে টার্সালের সংখ্যা কয়টা? 7টা। লেখেন প্রতি গোড়ালিতে, প্রতি পায়ে 7টি থাকে। টার্সাল থাকে কয়টা? প্রতি পায়ে থাকে 7টা। তারপর লেখেন যে পায়ের তালুর হাড়গুলোকে মেটাটার্সাল বলে। পায়ের তালুর হাড়গুলোকে মেটাটার্সাল, ময়াকার টয়াকার। তিনটা বাজে গেছে। এই 10 মিনিট লিখতে শুরু করছে। পায়ের তাহলে তালুর পায়ের তালুর হাড়গুলোকে মেটাটার্সাল বলে। এই হাড়গুলোর নাম কি? মেটাটার্সাল। পায়ের গোড়ালির হাড়গুলোকে বলা হয় টার্সাল। টার্সাল। আর পায়ের পাতা যেটা আছে, যেটা দিয়ে মানে ডরসাল সারফেস, যেটা আর কি, আরে এটাকে বলা হয় মেটাটার্সাল। দেখেন পায়ের আঙ্গুলের হাড়কে ফ্যালাঞ্জেস বলে। তাহলে মেটাটার্সাল কটা থাকবো? ওই মেটাটার্সাল লেখেন 5টা। এর আগে মেটাটার্সাল ব্র্যাকেট লেখেন 5টি। হ্যাঁ, ফ্যালাঞ্জেস মানে কি? লেখেন যে পায়ের আঙ্গুলের হাড়গুলোকে ফ্যালাঞ্জেস বলে। এটাতে কয়টা করে থাকে? 3, 4, 12, 13, 14। মানে বুড়ো আঙ্গুলে বা বৃদ্ধাঙ্গুলে 2টা করে থাকে, বাকিগুলোতে 3টা করে থাকে। পায়েরটা তো দুটো থাকে। হ্যাঁ, পায়ের প্রত্যেকটা আঙ্গুলে 3টা করে আছে, এক্সেপ্ট আমাদের থাম, মানে পায়ের যে বড়টা যেটা আছে। হ্যাঁ, পিচ্ছিল 3টা থাকে। আজকে তাহলে এই পর্যন্ত থাকুক।